তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি সাবজেক্ট ম্যাথ 9-10 টপিক্সটা হবে পরিসংখ্যান। আশা করি তোমরা সবাই পরিসংখ্যান পারো। তারপর আমি একটু আজকে আলোচনা করবো যাতে পরিসংখ্যানে আর তোমাদের সমস্যা না হয়, যেখান থেকে অঙ্ক আসে তোমরা অঙ্কগুলো করতে পারো। আমাদের পরিসংখ্যান সাধারণত তিনটে সূত্রকে একটা করে আসে। একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, একটা হচ্ছে মধ্যক নির্ণয় করা, আর একটা হচ্ছে প্রচুরক নির্ণয় করা। আর আমাদের যে গ্রাফগুলো অঙ্ক করতে বলবো ওরা সাধারণত অজীব রেখা অঙ্ক করতে বলে আর বহুভুজ অঙ্ক করতে বলে। সুতরাং আজকের এই 5টা টপিকের উপর আমি আলোচনা করব। তো আমাদের প্রথমে যে টপিক নিয়ে আমি আলোচনা করব আমাদের সেটা হচ্ছে পরিসর নির্ণয় করা। যে একটা অঙ্কের পরিসর বের করতে বলে কীভাবে করতে, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, তো আর যোগ করতে হবে 1। তাহলে আশা করি পরিসর নির্ণয় সূত্রটা তোমরা বুঝত। এবার আমি 2 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই অঙ্কটা 6 নম্বরে তোমাদের ছায় আসে, তোমরা এটা দেখতে পাবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র এটা হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু হচ্ছে s। তো এখানে কোনটাকে এখন ডিটেলস সম্পর্কে আলোচনা করব, তার আগে আমি সূত্রগুলো লিখে নিচ্ছি। 3 নাম্বার হচ্ছে মধ্যক সমান l প্লাস m/2 মাইনাস fc ইন্টু s বাই fl। তারপরে আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা এটা হচ্ছে প্রচুরক সমান l প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু হচ্ছে s। তাহলে আমাদের এই 4টা সূত্র আলোচনা আমাদের পরিসংখ্যান। প্রথমে পরিসর বের করার সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে 1। আর 2 নম্বর যে কোশ্চেনটা এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এটা হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু s। মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু s বাই fl। প্রচুরক নির্ণয় সূত্রটা হচ্ছে l প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু s। এবার আমি ডিটেইলস এগুলো কোনটা কি এই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের এখানে এটা হচ্ছে আনুমানিক গড়, এটা হচ্ছে আনুমানিক গড়। এটা আমরা কিভাবে বের করবো, আমাদের সাপোজ সর্বোচ্চ সংখ্যা 20, ওই 20 গড়ের উপরে যদি আমরা এখানে সাপোজ 51 থেকে 60 পাই, তাহলে এই দুটো সংখ্যার যোগ করে যে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আনুমানিক গড়। তারপরে আমাদের আছে সামেশন fi ui, সামেশন fi ui। এখানে যদি আলাদা করি যে fiটা হচ্ছে গণসংখ্যা, fiটা হচ্ছে গণসংখ্যা, ui হচ্ছে বিচ্যুতি সংখ্যা, ui হচ্ছে বিচ্যুতি সংখ্যা। তারপরে আমাদের nটা হচ্ছে সংখ্যা। সাপোজ বলবে যে কোনো একটা প্রতিষ্ঠানের 50 জন শিক্ষার্থী অথবা 40 জন শিক্ষার্থী ছাত্র নাম্বারগুলো, তাহলে এখানে এর পরিবর্তে 50 জন অথবা 40 জন হবে। তারপরে এসটা হচ্ছে শ্রেণী ব্যবধান, এসটা শ্রেণী ব্যবধান। যদি আমাদেরকে বলে এখানে থেকে 60, তার মানে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এরপরে আমরা যদি আরেকটা সূত্র কল্পনা করি তাহলে আমাদের হবে l প্লাস মধ্যকে নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি কল্পনা করি l প্লাস n/2 মাইনাস fc ইন্টু s বাই fl। তো এখানে lটা হবে শ্রেণী সীমা এবং f1টা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ, সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ আগের সংখ্যা, আগের সংখ্যা
করো। আমাদের এখানে এফসিটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা। এফসিটা সর্বোচ্চ গণসংখ্যা বরাবর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা। সেটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা। বলছিলাম কি সর্বোচ্চ গণসংখ্যা বরাবর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যাটা। আর এফএম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। এফএম সর্বোচ্চ গণসংখ্যা। তো তারপরে আমাদের এর আগে আমি F1 নিয়ে আলোচনা করেছিলাম যে F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে বিয়োগ আগের সংখ্যা, আর F2টা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে বিয়োগ পরের সংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরের সংখ্যা। আশা করি সবাই এই সূত্রগুলো বুঝছো, যে আমি সবগুলো এখানে আলোচনা করেছি। আমাদের এটা হচ্ছে আনুমানিক গড়, যে আনুমানিক গড়টা সর্বোচ্চ গণসংখ্যা বরাবর আছে, ওটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। সামেশন FI হচ্ছে গণসংখ্যা ইন্টু বিচ্যুতি সংখ্যা সমষ্টি। FIটা হচ্ছে গণসংখ্যা, UIটা হচ্ছে বিচ্যুতি সংখ্যা। এনটা হচ্ছে সংখ্যা, এসটা হচ্ছে শ্রেণী ব্যবস্থা। আর এখানে মধ্যকের জন্য এলটা হচ্ছে শ্রেণী সীমা, যেটা লিখেছিলাম এখানে। এনটা হচ্ছে সংখ্যা বাই 2, আর এখানে এফসিটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে বরাবর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যাটা আমরা নেব। এসটা হচ্ছে শ্রেণী ব্যবধান, F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। আর প্রচুরকের ক্ষেত্রে L প্লাস F1, F1টা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ আগের সংখ্যা, আর F2টা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরের সংখ্যা। এসটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এখানে আমাদের যে 4টে সূত্র প্রমাণ করার জন্য বলছে, এই 4টে সূত্র অলরেডি আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আমরা 2টা গ্রাফ দেখাবো, যে গ্রাফগুলো আমাদের প্রয়োজন হয়। আমাদের যে 5 নং যে কোশ্চেনটা আছে, এটা হচ্ছে বহুভুজ লেখার নিয়ম। বহুভুজ লেখার নিয়ম। তো আমরা বহুভুজ লেখার নিয়মের ক্ষেত্রে আমরা লিখবো যে ছক কাগজে, যেহেতু আমরা ছক কাগজে ইউজ করবো, হ্যাঁ, আমরা গ্রাফ ইউজ করবো। ছক কাগজে লিখবো x অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি, x অক্ষ বরাবর মধ্যবিন্দু নিয়ে প্রতি এক গড়কে 1 একর ধরে, এক গড়কে 1 একর ধরে, এবং y অক্ষে প্রতি এক গড়কে 1 একর ধরে বহুভুজ লেখা বহুভুজ অঙ্কন করা পর্যন্ত আমরা অঙ্কন করা হলো। এরপর আমরা এখানে ছক কাগজটি ফিল আপ করে ফেলবো। তো আমাদের বহুভুজ লেখার নিয়মটা হচ্ছে ছক কাগজে x অক্ষ বরাবর মধ্যবিন্দু নিয়ে প্রতি এক গড়কে 1 একর ধরবো, এবং y অক্ষ প্রতি এক গড়কে 1 একর ধরে গণসংখ্যা বসিয়ে 1 একর ধরে গণসংখ্যা বসিয়ে এখানে আমাদেরকে গণসংখ্যা লিখতে হবে। গণসংখ্যা
বসিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন কল্পনা করি, আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। অর্থাৎ এইভাবে প্রতি 5 ঘরকে আমরা কী করবো, এক করে দেবো 10, তারপর হচ্ছে 15। আর এইদিকে আমরা প্রতি 5 ঘরকে আমাদের প্রথমটা থাকবে এটা বা এটা আমরা ইউজ করবো না। আমাদের যদি 41 থেকে শুরু হয় তাহলে 41, 51 এটার মধ্যবিন্দুগুলো আমরা নিব। সাপোজ আমি যদি 51 থেকে 60 মধ্যবিন্দু কল্পনা করি, তাহলে আমার 55.5 এদিকে হয়। অর্থাৎ এই পাশে মধ্যবিন্দু নিয়ে পারে এই গণসংখ্যা নিয়ে আমরা গ্রাফ অঙ্কন করে ফেলি। এখানে আমাদের 6 নম্বরটা হচ্ছে অজীব রেখা লেখার নিয়ম। তো ছক কাগজে এক ছক বরাবর শ্রেণীব্যাপ্তি নিয়ে প্রতি এক ঘরকে এক করে ধরে এবং ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে প্রতি এক ঘরকে এক করে ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। আমরা যখন বহুভুজ অঙ্কন করবো তখন বহুভুজের লেখার নিয়মটা লিখে দিচ্ছিলাম, ওটা ওইভাবে লিখবো। আর আমরা যখন অজীব রেখা অঙ্কন করবো তখন এইভাবে লিখে আমরা গ্রাফটা অঙ্কন করে দেবো। আশা করি সবাই নিয়মটা বুঝতে পেরেছো। এবার আমরা এক্সাম্পলে যাবো। একটা এক্সাম্পল করাবো, তাহলে সবগুলা একই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা করে ফেলবে। আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি তোমাদের জন্য, যাতে পুরো বিষয়টা বুঝতে সহজ হয়। তো আমাদের এখানে লেখা আছে দারুল ইসলাম মডেল স্কুলের 9ম শ্রেণীর 60 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নির্ণয়। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এখানে 41 থেকে 50 আমাদের শ্রেণী ব্যবধানটা হচ্ছে 10, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 4, 6, 20 আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে এটাই। আর এখানে 72 থেকে 62, 61 থেকে 70, আর এখানে 15, 8, 7 দেওয়া আছে। আমাদের ক নাম্বারের কথাটা বলা হয়েছে যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা। তো আমাদের এই গড়টা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই তিনটা বসে আমরা সারণীটার তালিকাটা তৈরি করি। ক নাম্বারে দেওয়া আছে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করা। ওয়ান নাম্বারটা আমাদের লেখা থাকবে হয়তো অজীব রেখা না হলে গণসংখ্যার সারণী হতে বহুভুজ অঙ্কন করে। কিন্তু আমি তোমাদেরকে 3টা অঙ্ক দিয়ে পুরো বিষয়টা সলভ করার জন্য ক নাম্বারে লিখছি প্রদত্ত সারণী হতে মধ্য কেবল প্রতিরূপ নির্ণয় করো। তাহলে মোট কথা আমার পুরো পরিসংখ্যান কিন্তু এখানে চলে আসছে। আমাদের ক নাম্বারটা বলছিল যে প্রদত্ত সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা। আমি লিখছি যে প্রদত্ত সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা হলো। আমি সময়ের সুবিধার্থে এটাকে তালিকাটা তৈরি করে দিলাম। যে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী যখন তৈরি করতে বলবে তখন আমাদেরকে মনে রাখতে হবে 3টা গণ হবে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের এখানে গণসংখ্যাগুলো দেওয়া আছে যে 4, 6, 20, তারপর হচ্ছে আমাদের 15, 8 আর হচ্ছে 7, অর্থাৎ 15, 8 আর হচ্ছে 7। তাহলে এখানে আমি ক্রমযোজিত গণসংখ্যার সারণী যখন তৈরি করব বা ক্রমযোজিত গণসংখ্যা যখন তৈরি করব তখন আমাদেরকে মনে রাখতে হবে প্রথম সংখ্যাটা যেভাবে সেভাবে থাকবে। এরপর আমরা এখানে কোনা যোগ করবো যে 4 আর 6 হচ্ছে 10, 4 আর 6 হচ্ছে 10। আবার আমি এভাবে কোনা যোগ করবো 20 আর 10 হচ্ছে 30। আবার এভাবে কোনা যোগ করবো 30 আর 15 হচ্ছে 45। আবার এভাবে কোনা যোগ করবো 8 আর 45 হচ্ছে 53। আবার এভাবে কোনা যোগ করলে 53 আর 7 হচ্ছে 60। টোটালি কথা হচ্ছে যতজন শিক্ষার্থী প্রাপ্ত নাম্বার করবে ততজন শিক্ষার্থীর মোট এখানে ক্রমযোজিত গণসংখ্যায় বের হয়ে যাবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো। আমাদের এখানে ক নাম্বারটা দেওয়া আছে প্রদত্ত সারণী হতে সংযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে আমি এটার সাথে লিখতে পারবো যে প্রদত্ত সারণী হতে সংযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো, এটা আমাকে লিখতে হবে। পরবর্তীতে আমি গড়টা নিয়ে এসেছি যেখানে শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ হয়, বিচ্যুতি সংখ্যা টি ওয়াই দ্বারা প্রকাশ হবে। তাহলে সামেশন এফআই ইউআই হচ্ছে গণসংখ্যা ইন্টু বিচ্যুতি সংখ্যার সমষ্টি। আর মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে এই দুটাকে যোগ করে যদি বাদ করতে হবে। তাহলে 41 আর 50 আমি যদি যোগ করি 91 হয়, এটার অর্ধেক হবে 45 পয়েন্ট হচ্ছে 5। যেহেতু শ্রেণী ব্যবধান 10 করে তার মানে আমার 10 করে বাড়বে এখানে। তারপর হচ্ছে 65.5, 75.5, 85.5, তারপর হচ্ছে 95.5। তারপরে এখানে গণসংখ্যা আমাদের মানগুলো দেওয়া আছে 4, 6, 20, 15, তারপর হচ্ছে 7। তারপর বিচ্যুতি সংখ্যা বের করার সূত্র হচ্ছে
আমাদেরকে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর 0 ধরে নিতে হবে। উপরের মানগুলো নেগেটিভ হবে, নিচের মানগুলো পজিটিভ হবে। তাহলে উপরের মানগুলো -1 -2, নিচের মানগুলো হচ্ছে +1 +2 +3, এভাবে যতগুলো হবে। তাহলে আমাদের +4 +5 পর্যন্ত যাবে, -1 -2 -3 এভাবে যার সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাগুলো পর্যন্ত যাবে। এরপরে আমাদেরকে এখানে গণসংখ্যা ইন্টু বিচ্ছেদের সংখ্যার সমষ্টি বলছে, তার মানে আমাদেরকে 4 গুণ করতে হবে, -3 হবে। তারপরে 6 দিয়ে যদি -1 গুণ করা হয় -6 হবে। 15 দিয়ে 1 গুণ করলে হবে 15। তারপরে 8 দিয়ে 2 গুণ করা হলে 8 গুণে 16, 3 7 21। তো আমাদেরকে এখানে সামেশন FY UYটা নির্ণয় করতে হবে। এখানে আমাদের 15 আর 16 যোগ করলে 31 হবে, 31 আর 21 যোগ করলে হবে 52। 52 থেকে যদি 14 বিয়োগ করা হয় তো 52 বিয়োগ হচ্ছে 14, 12 থেকে 4 গেলে 8, 1 জানিয়েছে 2, 3 থেকে 5 থেকে 2 গেলে হবে 3। তার মানে আমাদের পজিটিভ মান বড়বিটা আমরা এখানে প্লাস লিখতে পারবো 38। তারপর আমাদেরকে বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমাদের সূত্র হচ্ছে a প্লাস সামেশন FI UY বাই n ইন্টু হচ্ছে s। তো এখানে আমাদেরকে এই বের বলে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর আমাদের যে শ্রেণীসীমা আছে এটার আনুমানিক গড়টা বের করতে হবে। তার মানে আনুমানিক গড় হচ্ছে 65.5, অর্থাৎ আমাদের এটা হচ্ছে 65.5। তারপরে সামেশন FI UY আমরা বের করে নিচ্ছি, সামেশন FI UY হচ্ছে 38। তাহলে 38 আমি এখানে লিখব। তারপরে আমাদের n বলছে যে 60 জন শিক্ষার্থী, তো 60 জন শিক্ষার্থী বললে আমি এখানে n এর পরিবর্তে 60 লিখব। আর এসটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান 10, অর্থাৎ আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 41 থেকে 50, আমাদের শ্রেণী ব্যবধানটা হবে 10। এবার মানগুলো আমি এখানে বসে দিব যে 65.5 প্লাস সামেশন FI UY হচ্ছে 38 আর নিচে হচ্ছে 60, এখানে শ্রেণী ব্যবধানটা হচ্ছে 10। তো এটা যদি কাটাকাটি করি 6 10 60, 65.5 প্লাস 38/6, এটাকে যদি আমরা ভাগ করি 38কে যদি ভাগ করি 6 6 37 থাকে আর 2, এটা যদি আমি 10 শূন্য দিই 318, তার মানে আমার এটা থাকবে 65.5 প্লাস 6.33। তাহলে রেজাল্ট যদি যোগ করা হয় তাহলে হবে 71.83, অর্থাৎ এখানে এই মানটা আমাদের আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের গণনাটা বলা হচ্ছে যে প্রদত্ত সারণীতে মধ্য এবং প্রতিরোধ নির্ণয় করা। তো এটা সাজিয়ে দেখতে হবে প্রদত্ত সারণী হচ্ছে মধ্য এবং প্রতিরোধ নির্ণয় করা হলো। এখানে আমাদের তালিকাটা ক নম্বরে দেওয়া আছে, আমরা তাহলে ক নম্বরও লিখতে পারবো। শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে বের করতে হয় এটা ক নম্বরে আমরা তোমাদেরকে বলে দিয়েছি। এখন আমাদেরকে মধ্যক নির্ণয়ের জন্য সূত্রটি লিখতে হবে যে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fn। তো এখানে আমি যে সূত্রের জন্য যে মানগুলোর প্রয়োজন, আমাদের এটা বলা হয়েছে যে শ্রেণীসীমা। তো এটা আমাদের সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণীসীমা দেওয়া আছে 61 অথবা 70, আমরা যে কোনো একটা মান এখান থেকে নিব। তাহলে আমি এখানে 61 মানটা কাউন্ট করব। তাহলে আমাদের এখানে এলটা হচ্ছে 61। তারপরে আমাদের এখানে n দেওয়া আছে 60 জন শিক্ষার্থী, তার মানে এখানে 60 হবে। এফসিটা হচ্ছে সর্বোচ্চ, শুরুতে আলোচনা করছিলাম যে এফসিটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা। এফসিটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা। তাহলে আমরা এখানে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর আগের সংখ্যাটা আমরা এখানে উঠাই দেবো। তাহলে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা বরাবর আগের সংখ্যাটা হচ্ছে 6। এখানে আমরা লিখব যে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর হচ্ছে আমাদের এফসিটা হচ্ছে 6। পরে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে এসটা হচ্ছে শ্রেণী
শ্রেণী ব্যবধান, তো আমাদের এক্সট্রা শ্রেণী ব্যবধানটা হচ্ছে 10 আর এফএমটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। তো এফএম সর্বোচ্চ গণসংখ্যা আমাদের এখানে হচ্ছে 20, এখানে আমরা 20 লিখব যে এফএমটা হচ্ছে 20। তাহলে এখানে মানগুলো বসে দিলে আমাদের এল সমান হচ্ছে 61 প্লাস এর পরিবর্তে লিখব 60, নিচে 2 দ্বারা ভাগ, এফসি হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ আগের সংখ্যা, তাহলে হচ্ছে 6 ইন্টু এসটা হচ্ছে 10 আর ব্যবধান সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20। তো 61 যোগ আর এখানে এটা দিয়ে কাটলে হবে 30 বিয়োগ হচ্ছে 6 ইন্টু এটা দিয়ে এটা কাটলে হবে 1/2। তো এখানে 61 প্লাস 36 থেকে 6 গেলে হবে 24 ইন্টু হচ্ছে 1/2। এটা দিয়ে এটা যদি কাটি তাহলে আমাদের এখানে থাকে 12, তাহলে 61 যোগ হচ্ছে 12, আমাদের রেজাল্ট আসবে 73। এটা হচ্ছে আমাদের নম্বর। তারপরে আমাদের পরের প্রশ্ন হচ্ছে আমরা এখন মধ্যচার বের করে ফেললাম, এখন আমাদেরকে প্রতিরোধ বের করতে বলছি। প্রতিরোধের সূত্রটি আমরা এখন লিখব। প্রতিরোধ সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 এক্স। তো আমাদের এখানে এস এর প্রয়োজন আছে, এন এর প্রয়োজন নাই, এল এর প্রয়োজন আছে, তারপরে এস এর প্রয়োজন আছে, যেগুলো প্রয়োজন আছে এগুলো আমরা এখানে লিখব। তারপর আমাদের F1 বের করার শর্ত ছিল, F1 বের করার শর্ত ছিল সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ আগের সংখ্যা। F1 বের করার শর্ত সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ আগের সংখ্যা। তাহলে 60 থেকে আমরা 6 বিয়োগ করবো, 60 থেকে 6 বিয়োগ করবো, 60 বিয়োগ হচ্ছে 6, তাহলে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, 20 থেকে 6 বিয়োগ করলে হয় 14। আর F2টা আমরা বের করবো যে F2টা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা থেকে 15 বিয়োগ করে দিতে হবে। তাহলে 20 থেকে যদি 15 বিয়োগ করি, 20 বিয়োগ 15, তাহলে আমাদের রেজাল্ট থাকে 5। এখন আমরা এগুলো এখানে বসাবো যে এল হচ্ছে 61 প্লাস F1 হচ্ছে 14 আর F1 হচ্ছে 14 প্লাস F2 হচ্ছে 5 ইন্টু এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 10। তো 61 প্লাস এখানে 14 দিয়ে 10 গুণ করলে হয় 140, আর নিচে হচ্ছে 14 আর 5 যোগ করলে হবে 19। তো এখন আমরা 140কে 19 দিয়ে যদি ভাগ করি, 140, তো 140 দিয়ে ভাগ করলে আমাদের 7 দুগুণ হয় 140, অর্থাৎ আমরা 19কে 7 দিয়ে গুণ করলে 7 নং 63, 3 হাত আছে 6, 7 থেকে 7 7, তার মানে আমাদের 133 হয়, অর্থাৎ 133 হয় যখন আমরা এটাকে 7 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এখানে থাকে 7। পরবর্তীতে আমরা এখানে দশমিক বছর শর্ত দিব, তারপরে আমরা 3 বিশেষ 60 লিখতে পারি, 3 বিশেষ হবে 57, 3 বিশেষে 57 আমরা যদি গুণ করি তাহলে 57 এখানে থাকে 3 আর এখানে থাকবে 1, তার মানে আমাদের থাকে 13, অর্থাৎ আমাদের 7.something হবে রেজাল্ট, 61 প্লাস 7.32 সামথিং। তারপরে এখানে ডট ডট হবে আর এখানে 61, তার মানে 68 এখানে 61 আর 7 যোগ করে 68 আর এখানে দশমিক সামথিং আসবে, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে আমাদের এই রেজাল্টটা আসবে। আশা করি সবাই মুক্ত প্রচুর তার হচ্ছে সংযুক্ত পদ্ধতি সূত্রগুলির প্রয়োজন, এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের অজীব রেখার গুণিত রেখার অঙ্কন করার যে নিয়মগুলো এগুলো লিখে দিছি। আশা করি তোমরা এই যে পরিসংখ্যানের যে সূত্র 5টা সূত্র দেওয়া হয়েছে এবং অজীব রেখা বহুভুজ রেখার আঁকার যে নিয়মগুলো দেওয়া হয়েছে এগুলো যদি ভালোভাবে তোমরা ফলো করো, লেখার নিয়মগুলো যদি ফলো করো, আশা করি পরিসংখ্যান তোমরা যে কোনো প্রশ্ন যেভাবে আসো একটু দিতে পারবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।